স্যারের কথা সূত্র ধরে বলতে হয়, পাকিস্তানিরা আমাদেরকে আব্দুল বলে ডাকছে। আব্দুল শব্দের অর্থ অসম্মানের ছাত্র। আজকে যারা তৎকালীন সময়ে যারা আর্মিতে ছিলেন, সৈনিকে ছিলেন, মাছলিওয়ালা, বদবুয়াতা বলে এই ধরনের সম্বোধন করতো বাঙালিদের। তখনই বঙ্গবন্ধুর নির্দেশে দীর্ঘ 24টা বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে 47-এর পর থেকে আমাদের সিআর দত্ত মহোদয় যারা এই বাঙালিদেরকে সমর নির্দেশনা দিয়েছেন, আজকে ওনাদের কি প্রত্যাশা ছিল এই আত্মত্যাগের জন্য? আজকে যারা বীর মুক্তিযোদ্ধাগণ এখানে উপস্থিত আছে, ওনাদের এই প্রত্যাশা ছিল পরবর্তী প্রজন্ম ভালো থাকবে, পরবর্তী প্রজন্ম এই বাংলাদেশকে আমাদের গর্ব হয়। আজকে ওনারা চেয়েছিলেন যে একজন ব্যারিস্টার সুমন তৈরি হোক, একজন গড়ে গড়ে ব্যারিস্টার সুমনের আদর্শের উত্তরসূরি তৈরি হোক। আজকে উনি দুনিয়াতে নাই, আজকে অনেক মুক্তিযোদ্ধারা পৃথিবীতে নাই, আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। ওনাদের আমরা মনে করি চুনারঘাটের সন্তান হিসাবে আমাদের এই ব্যারিস্টার সুমন মহোদয়ের নেতৃত্বে ওনাদের যে স্বপ্ন, ওনাদের যে প্রত্যাশা ছিল, আমরা সিকিভাগ হলো পূরণ করতে সক্ষম হয়েছি। এই জন্য আমরা চুনারঘাটবাসীর পক্ষ থেকে ওনাকে আবারও গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি এবং পাশাপাশি ব্যারিস্টার এমপি মহোদয়কে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের এই অহংকার, আমাদের এই তরুণ প্রজন্মের আইকন, আমাদের জননেতা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন মহোদয়কে, এমপি মহোদয়কে বক্তব্য রাখার জন্য শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকের এই স্মৃতিসৌধ সিআর দত্ত, আমি ছোটোবেলাতেই ওনার নাম শুনছি, কিন্তু কখনো ওনার কোনো প্রোগ্রামে আমি আসতে পারি নাই। ওনাকে আমার ব্যক্তিগতভাবে ওইভাবে কোনো প্রোগ্রামে ওনার সাথে দেখা হয় নাই। তো আমি মনে করি যে চুনারঘাটের মানুষ অনেক বেশি দুর্ভাগা যে উনি জীবিত থাকতে আমরা ওনারা কিছু দেখাইতে পারি নাই, দিতে পারি নাই। যে সম্মানটুকু জীবিত থাকতে উনি পাওয়ার কথা ছিল, এই সময়টুকুতে আমরা তার সম্মান দিতে পারি নাই। তবে আমি আগের কিসেতে যাব না, আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে যারা এখন জীবিত আছেন, আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, তাদের পরবর্তী প্রজন্ম যারা জীবিত আছেন এখন, আমি এমপি হিসাবে, আমি একজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর হিসাবে আমি যেন এমন কাজগুলো করে যেতে পারি, আমার পরবর্তী নেতা যিনি আসবেন তিনি যেন অন্তত বলে যেতে পারেন যে আমি এই কাজগুলো করেছি। আর আমাদের একটা সমস্যা হচ্ছে কি, আমাদের চুনারঘাটে আমরা আমাদের নিজেদের সম্পদ বুঝতে বুঝতে অনেক সময় 15-20 বছরও নিয়ে নিই। কে আমাদের সম্পদ, কে আমাদের দায়, এটা বুঝতে বুঝতে দেরি হয়ে যায়, যার কারণে ওই মৃত্যুর পরেই বেশিরভাগ মানুষকে আমরা তার অনুপস্থিতিতে সম্মান দিতে হয়। তবে আমার একটা বিশ্বাস, আমি চেষ্টা করব আপনাদের উপস্থিতিতেই, যারা আপনারা সম্মানিত, আপনারা যারা বীর মুক্তিযোদ্ধা এবং গর্বিত সন্তান এই সমাজের, আপনাদেরকে যতটুকু সম্ভব আপনারা থাকতে থাকতেই আপনাদেরকে সম্মানের জায়গায় নিয়ে যাওয়া, এটুকু আমি চেষ্টা করব। আমি আপনাদের ব্যাপারে কথা বলার মতো বয়স, কথা বলার মতো যোগ্যতা আমার কোনোটাই আছে বলে আমি মনে করি না। আপনাদের এই দেশের জন্য অবদান কোনোদিন কোনো মানুষ অস্বীকার করতে পারবে না এবং এই ঋণ পরিশোধ করার মতো না। আমি মাঝে মধ্যে কষ্ট করে দুঃখ পেয়ে বলি যে 360 জন আউলিয়া আসছিলেন সিলেটে, তারা এই পুরা সিলেটটারে পরিবর্তন করে দিচ্ছেন। আর আমাদের বীর মুক্তিযোদ্ধারা জীবনের পরোয়া না করে 71 সালে যুদ্ধে গেছিলেন, প্রায় 1 লক্ষের উপরে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। তারা কিন্তু জানতেন না যে তারা ফিরে আসবেন, তারা জানতেন যে তারা ফিরে আসবেন না, তারা হয়তো মৃত্যুবরণ করবেন, মৃত্যুর জন্য তারা প্রস্তুত ছিলেন। কিন্তু কি এমন হইল 50 বছরের ব্যবধানে, 50 বছর আগে যেখানে লাখের লাখ মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত ছিল, আর এখন কি এমন হইল প্রায় 18 কোটি মানুষের মধ্যে একজনও মরার জন্য প্রস্তুত না, সবাই বাঁচতে চায়। আর আমার একটা বিশ্বাস, যে জাতিতে সবাই বাঁচতে চায় তাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। আমরা আমাদের আচরণ দ্বারা, কর্ম দ্বারা আমরা এমন এক জাতি যে নিজের ছেলে ভাতিজা তাদেরকে খাবারের মধ্যে বিষ মিশাইয়া আমরা এদেরকে খাওয়াই। এই জাতিরে বাঁচানো অনেক কঠিন হবে। 50 বছরের ব্যবধানে কি এমন হইল, আগে আমাদের বাচ্চা যারা চলে গেছেন যুদ্ধে, আর আমরা কি এমন আত্মকেন্দ্রিক মানুষ হয়েছি, এখন একটা মানুষ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত না। সবাই আমাদের আপনা আপনা বুদ্ধি করতে করতে আমাদের সমাজখানে এমন জায়গায় নিয়ে গেছি যে এখন ধ্বংসের সামান্যটুকু বাকি।
তবে আমিও হতাশ হয়ে যেতাম, আমিও হয়তো দেশ ছেড়ে দিতাম যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা না থাকতো। এই একটা মানুষ যার কারণে এখনো বসে আছি, যে দেখি কোনোভাবে উনার নেতৃত্বে এই দেশটারে বঙ্গবন্ধুর যে স্বপ্ন বাকি আছে এই সোনার বাংলা বানানো যায় কিনা। আমি জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি। আমি আশা করি যে মিশন এবং ভিশন নিয়ে উনি কাজ করতেছেন, তাকে যদি কিছু সৎ মানুষ তাকে যদি সহযোগিতা করতে পারে, আমার একটা বিশ্বাস যে উনি মৃত্যুর আগে দেখে যাবেন যে বঙ্গবন্ধুর সোনার বাংলার অনেকটুকু আমরা পথ আগিয়েছি। আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত ইয়নো মহোদয়, উনি আমাদের এখানে নতুন আসছেন। আমি বিশ্বাস করি যে গতিতে, যে আদর্শের ভিত্তিতে কাজ করলে একটা এলাকায় সম্মানের সাথে থাকা যায় এবং দেখা যায় 20-30 বছর পরেও মানুষ একজন ইয়নরে মনে রাখে। আমার মনে আছে এখনো হাবিবুল্লাহ টিয়নোর কথা অনেকেই আপনারা বলেন। উনি আমাকে ফোন দিয়েছিলেন কিছুদিন আগে, উনি রিটায়ারমেন্টে গেছেন অনেকদিন আগে। আমার বাবা, আমার মা, আমি আপনাদের কাছ থেকে শুনছি যে একটা টিয়নো ছিল হাবিবুল্লাহ টিয়নো। এরকম টিয়নো আমি এখন এরপরে আমার জানা নাই খুব একটা, যে কারো নাম মনে আছে যে কে টিয়নো ছিলেন, কে ইয়নো ছিলেন আমার মনে নাই। তবে এখনের যিনি ইয়নো আছেন তিনি আগে বিয়ানীবাজারে ছিলেন। উনি উনার ব্যাপারে আমার অনেকটুকু জানা। আমার একটা দোয়া ওনার প্রতি থাকবে, সহযোগিতা তো সব সময় থাকবে। আমি যেভাবে ব্যারিস্টার সুমন হিসাবে যাতে যেভাবে সারা দেশের মানুষ আমার দিকে, আমি ভালোবাসেন কিনা কতটুকু জানি না, আমার যেভাবে খেয়াল রাখেন, আমি চাই আমার উপজেলার ইয়নো মহোদয় এমন একজন ইয়নো হবেন যে সারা বাংলাদেশের মানুষ ওনার দিকে নজর থাকবে যে উনি একজন ইয়নো আছেন। আমার যারা এখানে লুৎফুর ভাই আছেন, লুৎফুর ভাই এখানে, আমি তার জন্য কি বলবো, মানে এই সভাপতি হিসাবে আমি জানতাম না যে সভাপতি হিসাবে যে এই কাজটা উনি করছেন। আমি মনে করি উনার জীবনে যতগুলো ভালো কাজ করছেন উনি, এর মধ্যে ওয়ান অফ দ্য টপ সেরা একটা কাজ হবে যে উনি উনার সভাপতিত্বে যে এই কাজটা করছেন। আমি তার জন্য একটা স্পেশাল হাততালি আমি উনারে বলবো যে ডিও লেটারের মাধ্যমে আমার ছোট ভাই সেলিম আছে, তদবির করে আমার এই যে কাজগুলা বাকি আছে এই বাকি কাজগুলা করে ফেলতে হবে। সিকিউরিটি স্কুলের কাজটা দ্রুত শেষ করতে হবে। আমরা সবাই মিলে, আমাদের এখানে যিনি চেয়ারম্যান সাহেব আছেন, সাবেক চেয়ারম্যান আইব আলী স্যার ছিলেন, উনি, আমি যখন ফুটবল খেলতাম তখন উনি রেফারি ছিলেন, আমি যখন পরীক্ষা দিতাম তখন উনি এই মাস্টার ছিলেন, দেখতেন যে আমি নকল করি কিনা। প্রকৃতির কি খেলা দেখেন, 20 বছরের ব্যবধানে এখন উনি খেলবেন আর আমি রেফারি হব, এবং আমি দেখবো যে উনি নকল করেন কিনা। এটাই দুনিয়ার নিয়ম। তবে আমার বিশ্বাস আমি যতদিন আছি নকলের কোনো ব্যবস্থা থাকবে না এই এলাকায়। একেবারে একদম যোগ্য ছাত্র যারা পরীক্ষায় পাস করবে, আমি বিশ্বাস করি যে আপনারা বুঝতে পারছেন যে আমার মিশনটা কি। এই যে আর আগের মতো মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই, এইটা আর হবে বলে আমার মনে হয়। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সবাইকে, যারা ছাত্র রাষ্ট্র, তোমাদের জন্য দুইটা ভালো খবর। একটা হইলো আগামী সপ্তাহ থেকে আমি এখন 1 লক্ষ টাকা বরাদ্দ দিয়ে যাচ্ছি। এই মাঠের কাজটা আগে, আর রাস্তা, মাঠ আর রাস্তা আগে, মাঠটা হবে, মাঠটা একেবারে ঝরঝরা হবে। মাঠটা দেখলে যেন মানুষ প্রেমে পড়ে যায় এলাকায়। এবং আমাদের মাঠের সামনে আমি চেষ্টা করবো তোমাদেরকে ওই যে বসে গ্যালারি, ছোট্ট ছোট্ট কয়টা গ্যালারি হইলে এই জায়গায় যেন বিকালবেলা একটা মেলা হয়, আনন্দের মেলা হয়। এই মেলার জন্য একটা হচ্ছে গিয়ে গ্যালারি, আর একটা পাশে হইল গিয়ে বাচ্চাদের শিশু পার্ক, ওই যে উইটা ঝুলিয়া পরে শিশু পার্ক আছে না, এরকম পার্ক তোমাদের এখানে আমি এটা বানাই দেবো। এবং সোনারঘাটের মধ্যে এই মিরাশি স্কুল হবে আমার প্রথম যে পাইলট প্রজেক্ট শিশু পার্কের, এই পার্কটা আমি এখানে আপনাদের এখানে বানাই দেব। শুনেন, আমি আপনার এমপি না, আমি তোমাদের সুমন ভাই, আর ভাই যখন এমপি হয় তখন ইতিহাস বদলাই দেয়। আমি তোমাদেরকে বললাম তোমাদের আর কষ্টর কোনো চিন্তা নাই, পড়াশোনাটা ঠিক মতো করো। যদি সিআর দত্তের মতো মানুষ 50 বছর আগে এই এলাকা থেকে জন্মাইতে পারে, তাহলে তোমাদের মধ্যে কোনো কিছু কম আছে বলে বিশ্বাস করি না। তোমাদের রক্তের মধ্যেই এই যোগ্যতা আছে, শুধু নিজেরে বিশ্বাস করতে শিখো। মনে রাখবা, যদি নিজেরে বিশ্বাস করতে শিখো তাহলে একদিন না একদিন বঙ্গবন্ধু সোনার বাংলা তোমরা বানাইতে পারবা। এইটুকু বলে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।